মেয়েটা আমার প্রশ্ন এড়িয়ে গিয়ে কতকটা পুতুলের মতো করে বলল, আপনি এখনই বাড়ি ছেড়ে চলে যান। কেন, ভোর হয়ে গেছে নাকি? এই বলে খোলা জানলা পথে বাইরের দিকে তাকালাম। দেখলাম রাত প্রায় গভীর, কিন্তু এত রাত্রে এইরকম নির্জন পরিবেশে একটি অল্প বয়সী মেয়েকে দেখলে যতটা অবাক লাগে তার থেকেও বিস্ময় হয়ে বললাম, কে কে আপনি? কোথায় থাকেন আর কেনই বা এসেছেন এখানে? শুনে মেয়েটি হাসলো। তার হাসিটা শুনে কেমন যেন কুৎসিত বলে মনে হলো। হঠাৎ দমকা হাওয়া খোলা দরজা জানলা পথ দিয়ে ঘরে ঢুকতেই তার মুখ থেকে ঘোমটা খসে পড়ল, আর সঙ্গে সঙ্গে তার ভয়ঙ্কর বিভৎস মুখটা সামনে উদ্ভাসিত হয়ে উঠল। মুখটা আগুনে পুড়ে কালো হয়ে গেছে। তার পরনের শাড়ি ব্লাউজ দাউ দাউ করে জ্বলছে। আগুনের জ্বালায় ছটপট করছে মেয়েটি। ওর চোখে অসহায় দৃষ্টি। ওর চোখের জল আগুনের তাপে মুহূর্তে শুকিয়ে যাচ্ছে। ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু হচ্ছে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, ভূত বাংলো। বালিগঞ্জ স্টেশন থেকে বারুইপুর লোকাল ট্রেনে চেপে আমি এখন চলেছি ট্রেনটার যাত্রা যেখানে শেষ হবে সেখানে, অর্থাৎ বারুইপুরে। সঙ্গী আমার ছেলেবেলার বন্ধু স্বপন। বিকেল 5:10 ট্রেন। শীতের বিকেল। বারুইপুরে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। বারুইপুর স্টেশন থেকে আরও মাইল 3 দূরে স্বপনদের বাড়ি। এই 3 মাইল পথ সাইকেলে ভ্যানে চেপে যেতে হবে। জায়গাটা একদম অজপাড়াগা। শহরে মানুষ চলেছি নির্জন নির্বান্ধপুরে। এটা নেহাতি পাগলামি ছাড়া আর কি বলা যেতে পারে। আবার এখানে আমার যাবার উদ্দেশ্যটাও তেমনি অদ্ভুত বিচিত্র। আমি চলেছি ভূত দেখতে। ভূতেদের সংসার কেমন তা দেখতে। আজকের বিজ্ঞানের যুগে এই 21 শতাব্দীতে কাউকে বললে সঙ্গে সঙ্গে সে বলে উঠবে তোর মাথা খারাপ হয়ে গেছে। বারুইপুরের সেই অজপাড়াগায় না গিয়ে তুই বরং রাঁচিতে যা। তোর মানসিক অবস্থা এখন যা, তাতে ওই জায়গাটাই তোর উপযুক্ত হবে। তার কথাটা নেহাত অমূলক নয়, যথার্থই বলেছে সে। নিজের মন দিয়ে অন্য মানুষের মন জানবার চেষ্টা করতে গিয়ে হয়তো অনেক সময় ঠিক বোঝা যায় না, তবু চেষ্টায় ত্রুটি করে না কেউ। আসলে মানুষের নিজের মনটা নিজের কাছে যে কত রহস্যময়, এই মুহূর্তে সে কথা ভেবে অবাক লাগছে। আমি আমাকে খুব স্বচ্ছন্দেই এই প্রশ্নটা করতে পারি, এখন তুমি তো বলো যে তুমি ভূত বিশ্বাস করো না। তোমার এই যুক্তির সপক্ষে তুমি বলো, মানুষ যদি মরে সত্যি ভূত হতো, আর যদি খুন হয়ে মরতো তাহলে হত্যাকারী ঘাটটা নিশ্চয়ই তারা আগে মটকাতো। এই যদি তোমার মতবাদ তথা বিশ্বাস, আর যদি জানোই যে ভূত বলে কিছু নেই, তাহলে কি দেখতে চলেছ? শুধু কি বাহাদুরি দেখানোর জন্যই মূল্যবান কাজ ফেলে এই অভিযান? ফার্স্ট ক্লাস কামরা। রোববার ছুটির দিন। আজ আবার রেলের মোবাইল চেকিং চলছে, তাই কামরায় যাত্রী আমরা দুজন। জানুয়ারির শুরু, প্রচণ্ড শীত এখন। শহর কলকাতা ছাড়িয়ে ট্রেনটা দ্রুত গতিতে ছুটছে। বন্ধ জানলা ও দরজার ফাঁক ফোকর দিয়ে তীক্ষ্ণ মুখোমুখি হাওয়া এসে সরাসরি গায়ে বিচ্ছে। মাফলার, সোয়েটার বা র্যাপেলের সাধ্য কি যে গতিরোধ করে। ফাঁকা কামরায় আমরা দুজনে নীরবে বসে আছি। স্বপন কি ভাবছে জানি না, আমি কিন্তু আজ নিজের ভাবনায় বিভোর। নিজের মনকে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করে দেখতে ভালো লাগছে। ট্রেনের মধ্যেই দিনের আলো নিভে গেল। বেলা ফুরলো, সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যার অন্ধকারে ট্রেন এসে পৌঁছলো বারুইপুরে। ছোটখাটো টাউন, তবু গ্রামের গন্ধ তার সর্বাঙ্গে। রাস্তাঘাটে ছাড়া ছাড়া বাড়ি সর্বত্র। আজ অমাবস্যা, তাই সন্ধ্যাবেলাতেই রাত্রির ঘন অন্ধকার নেমে আসে। স্বপনের বাড়িতেই রাতের আহার একটু আগেই সেরে নিতে হলো। তারপর ওর সঙ্গে চললাম সেই বাড়িটার দিকে। ওর ধারণা মতো যেখানে ভূত প্রেতের বাস আছে এবং যেখানে আমাকে আজ রাতটা কাটাতে হবে। বাড়ির নাম ভূত বাংলো। বহুকালের অব্যবহৃত বিশাল বাড়ি। স্বপনদেরই পূর্বপুরুষদের কীর্তি।
অনেকখানি জংলা জমি পেরিয়ে বাড়িতে ঢুকতে হয়। স্বপনের পূর্বপুরুষদের দেওয়া একটা ভালো নাম ছিল বাড়িটার, যেটা আজ বিস্মৃত। কালের আবর্তে এবং স্থানীয় লোকের প্রচার মাধ্যমে বাড়িটা আজ ভূত বাংলো নামে পরিচিত, এই কারণে যে এখন সেখানে নাকি ভূতেদেরই রাজত্ব। আর তাই শুনেই তো নিজের চোখে তাদের বরণ করবার জন্য আমি এখানে ছুটে এসেছি। বাড়ির প্রবেশদ্বার থেকে প্রকাণ্ড একটা বারান্দা পেরিয়ে তবে ওপরে ওঠার সিঁড়ি পাওয়া যায়। দোতলায় একটা বেশ বড় খোলামেলা ঘর। আমি আসবো বলে আমার আসার আগেই চাকর বাকরদের দিয়ে পরিষ্কার করিয়ে বাসযোগ্য করবার চেষ্টা করছে স্বপন। দীর্ঘদিন ধরে ঘরটা বন্ধ থাকার জন্য অসহ্য ভ্যাপসা গন্ধ রয়ে গেছে তখনও। বহুদিন ব্যবহার না করার জন্য ঘরের চেহারাটা বেশ ভয়াবহ দেখাচ্ছে। পলেস্তারা খসে ইট কাঠ বেরিয়ে পড়েছে। সবচেয়ে ভয়াবহ দৃশ্য, বড় ঘরের সব জানলা দরজাই ভাঙা। বড় বড় গাছের মাথা ছুঁয়ে যে পৌশালী হাওয়া অবাধে ঘরের ভেতর ঢুকছে, তা যে কোনো লোকের রক্ত গরম থাকলেও জমিয়ে দিতে পারে। যাই হোক, এসব বাধা বিপত্তি থাকা সত্ত্বেও বন্দোবস্ত মোটামুটি ভালোই ছিল বলা যায়। ঘরের মধ্যে একটা খাট ছিল, তারপর কাঁথা ও কম্বলের একটি ছোটখাটো পাহাড় জমে উঠেছে। মেঝের ওপর একটা লণ্ঠন টিম টিম করে জ্বলছে। এক কোণে একটা বিরাট জলের কলসি আর গ্লাস রয়েছে। স্বপন এবং তার দুই ভাই আমাকে শুভরাত্রি জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি সিঁড়ি থেকে ওদের মিলিয়মান পায়ের শব্দ শুনলাম কিছুক্ষণ। তারপর খাটের ওপর বসে সব কম্বলগুলো গায়ে চাপিয়ে কনকনে শীত ঢাকবার চেষ্টা করে একটা সিগারেট ধরালাম। চারদিকে একটা নিরবিচ্ছিন্ন নীরবতা বিরাজ করছিল। আমি শহর কলকাতার মানুষ, তাই আমার পক্ষে এমন গ্রাম্য পরিবেশে এরকম একটা বিশাল বাড়ির প্রকাণ্ড ঘরে একাকী রাত্রি যাপন করা যে বেশ কষ্টকর হবে, সেটা প্রথমেই টের পেয়ে গেলাম। হেন পরিবেশ ভূতের উপদ্রবের কথা ছেড়ে দিলেও জীবন্ত মানুষ ভূত অর্থাৎ চোর ডাকাতের ভয় খাওয়াটাও অস্বাভাবিক নয়, বিশেষ করে আমাকে যখন এখানে একা থাকতে হবে। যাই হোক, মনকে বারবার বোঝাতে থাকলাম যে কাজে আমার এখানে আসা তাতে ভয় পেলে চলবে না, মনটাকে শক্ত রাখতে হবে। অজানা অচেনা গ্রাম্য পরিবেশে নানা ধরনের অভূতপূর্ব শব্দ শোনার যথেষ্ট সম্ভাবনা আছে। আর এরকম শব্দ ও অস্বাভাবিক পরিবেশজনিত বিচিত্র অনুভূতির একটা মিশ্র ভয় পাওয়াটা আশ্চর্য নয়। কিন্তু আমার অনুধাবন অন্যদের থেকে একেবারে আলাদা। আমার যুক্তি বুদ্ধি ও অভিজ্ঞতা দিয়ে আমি বিশ্লেষণ করে দেখেছি যে ভূত বলে কিছু নেই। তবে যুক্তি ও বুদ্ধির অতীত যে মন, সে অভিজ্ঞতা বা সিদ্ধান্তের থেকেও বেশি বশ থাকে সংস্কারের। আর সেই সংস্কার বলে আমার মনে হলো কাজটা আমি ভালো করিনি। মনকে প্রবোধ দিয়ে পকেট হাতে একটা ছোট কাগজের মোড়ক বার করলাম। রাতটা এক ঘুমে কাভার করে দেব বলে সঙ্গে সঙ্গে দুটো ঘুমের ট্যাবলেট নিয়ে এসেছিলাম, তাই ঘুমের ট্যাবলেট খাবার জন্য উঠে দাঁড়ালাম। কলসি থেকে এক গ্লাস জল গড়িয়ে মোড়কটা খুলে ঘুমের ট্যাবলেট দুটো যেই না গলায় ফেলতে যাব, ঠিক এই সময় গায়ে লাগলো একটা দমকা হাওয়া, সেই সঙ্গে হাতের ওপর আচমকা পাখার ঝাপটা। পাখা বলে যেটা মনে হয়েছিল, আসলে সেটা পাখা নয়, একটা কালো বাদুড়ের ডানা। সেই ডানার ঝাপটা দিয়ে আমার হাত থেকে ট্যাবলেট দুটো ফেলে চলে গেল। আমার বুকের মধ্যে হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। মিনিট খানিক পাথরের স্থায়ী মূর্তির মতো দাঁড়িয়ে থাকার পর স্তম্ভিত ফিরে পেলাম। প্রথম ধাক্কায় একটা অশুভ চিন্তায় ভয় পেয়ে গিয়েছিলাম এই ভেবে যে তাহলে কি আমার এতদিনের বিশ্বাস ভূত বলে কিছু নেই, সেটা মিথ্যে প্রমাণিত হতে যাচ্ছে। তার মানে এটা কি ভুতুরে কাণ্ড? ভূত বাংলোর নামটা জাহির করতে চাইছে কোনো প্রেতাত্মা বাদুড়ের ছদ্মবেশে আমার ঘরে এসে? পরক্ষণে আবার নিজের মনকে বোঝালাম এটা একটা পোড়ো বাড়ি, বহুদিনের অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। তাই একটা পোড়ো বাড়ির ভাঙা জানলা দিয়ে একটা বাদুড় ঢুকতেই পারে, আবার ভাঙা দরজা দিয়ে বেরিয়েও যেতে পারে, এবং চলে যাওয়ার পথে সেটা তার ডানার ঝাপটায় আমার হাতে ধরা ঘুমের ট্যাবলেট দুটো ফেলেও দিতে পারে। এর কোনোটাই অস্বাভাবিক বলে মনে করতে হতে পারে না। কিন্তু এর পরেও একটা প্রশ্ন থেকে যায়। একসময় বাড়িটার অন্য একটা নাম ছিল, প্রতিবেশীরা সে নাম বদল করে ভূত বাংলো যে রেখেছিল, নিশ্চয়ই তাদের একটা যুক্তি ছিল। সে যুক্তি হলো এই বাড়িতে ভূতের উপদ্রব হয়েছিল বলেই
তারা এটাকে ভূত বাংলো আখ্যা দিয়েছেন। বন্ধু স্বপনও সেরকমই বলেছিল, আর এই কারণেই আমার এখানে আসা। কিন্তু ভূতের বাসস্থান নামে পরিচিত বিরাট প্রাসাদের একটা ঘরে ভূতের দেখা পাওয়ার জন্য রাত্রি যাপন করতে এসে প্রথমেই এ ধরনের ঘটনা ঘটতে দেখলে ধমনীর রক্ত চলাচল স্তব্ধ হয়ে যাওয়ার উপক্রম হতেই পারে। আমি কি এখানে ভূত দেখতে এসেছি? কই না তো, ভূত আমি কখনোই দেখতে চাই না। আমি কেবল ভূত নেই আমার এই বিশ্বাসটাকে বজায় রেখে রাতটা কোনো রকমে ভালোই ভালোই কাটিয়ে দিয়ে এই বাড়ি ছেড়ে কাল সকালে চলে যেতে পারলেই আমি সন্তুষ্ট থাকব। এর বেশি আমি কিছু চাই না। নিজেকে শোনাবার জন্য আমি চিৎকার করে বলে উঠলাম, আমি ভূত দেখতে চাই না, আমি ভূত দেখতেই আসিনি। ট্যাবলেট দুটো না খেলে আমার ঘুম আসবে না, তাই লণ্ঠনের আলোয় মেঝেটা তন্ন তন্ন করে খুঁজলাম। ট্যাবলেট দুটো কোথাও পড়ে থাকতে দেখলাম না। সে দুটো পাওয়ার জন্য আমি তখন মরিয়া। হান্টিং টর্চটা সুটকেস থেকে বার করে সেটা তীব্র আলোয় 15 মিনিট ধরে খুঁজে পেলাম না। ট্যাবলেট দুটো যেন কর্পূরের মতো উবে গেছে। এ কি ভয়ঙ্কর ব্যাপার! এই পুরো বাড়িটার সব কণ্ডকারখানাই কেমন যেন অদ্ভুত ঠেকছে আমার কাছে, সেই সঙ্গে গায়ে শিহরণ জাগার মতো ভয়। হ্যাঁ, সত্যি আমি এবার ভয় পেয়ে গেলাম। আবার এও বুঝলাম যে এ ভয়টাকে মন থেকে তাড়াতে না পারলে সেটা ক্রমশই বেড়ে চলবে, আর এর ফল ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। 2 হাত মুঠো করে তীক্ষ্ণ গলায় বলতে লাগলাম, আমি শক্তি চাই। এইভাবে আমি দুর্বল হয়ে পড়ে থাকতে চাই না। আমি শক্তি ফিরে পেতে চাই। কি করলে আমি আবার আগের মতো পুরুষ হয়ে উঠতে পারি? নিজেই নিজেকে প্রশ্ন করি, আর এইভাবে নিজেই নিজেকে চাঙ্গা করে তুললাম। তারপরেই চোখে ঘুম না এলেও ঘুমাবার ভান করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সেই অবস্থায় শুয়ে যেতে যে কোনো মুহূর্তে শিশু বা নারীর কণ্ঠের বা পুরুষ কণ্ঠের বুক কাঁপানো অট্টহাসি শব্দ শোনার জন্য প্রস্তুত হয়ে রইলাম। চোখ মেলে তাকিয়ে শুয়ে থেকে অনেকক্ষণ কাটিয়ে দিলাম। ঘড়িটার দিকে তাকালাম, সবে মাত্র 9টা। রাত 8:10 এখানে এসেছিলাম। স্বপনরা চলে যায় 8:30, অর্থাৎ স্বপনরা চলে যাওয়ার পর মাত্র 8 ঘন্টা সময় অতিবাহিত। আমার মনে হতাশা দেখা দিল। আমার সামনে তখন প্রায় সারাটা রাত পড়ে রয়েছে। এই দীর্ঘ সময়টা আমি কি করে কাটাবো? একটা গল্প উপন্যাসের বই থাকলে খুব ভালো হতো, ধীরে সুস্থে ভালো করে পড়ে ফেলা যেত। কিন্তু এখন আমার সামনে বড় ভাবনা হলো কি করে ঘুমানোর চেষ্টা করা যায়, চোখের পাতা দুটো কিভাবে এক করা যায়। এরকম একটা সিদ্ধান্ত নিতে হলো আমাকে পরিস্থিতি সামাল দিতে। বিছানাটা বড় অসমান, কাঁথাটা বারবার গুটিয়ে যাচ্ছিল। পিঠের নিচে হাত ঢুকিয়ে কাঁথাটা টেনে টুনে ঠিক করার চেষ্টা করছিলাম। এরকম অভাবনীয়ভাবে একটা বই আমার হাতে থেকে গেল। সঙ্গে সঙ্গে বইটা টেনে বার করলাম, কিন্তু বইটা চকিতে দেখা মাত্র সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে বয়ে গেল একটা বরফ স্রোত। বইটা হাতে নিয়ে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলাম। সেই মুহূর্তে আমার মনে হলো আমার সামনে চারদিক যেন অন্ধকারে ডুবে গেল। তারপর হঠাৎ মনে হলো মেঝের উপর থেকে কার যেন পায়ের শব্দ ভেসে গেল আমার কানে। ধরপড়িয়ে উঠে বসলাম। লণ্ঠন তো জ্বলছিলই, তারপর হ্যান্টিং টর্চটা জ্বাললাম, কিন্তু সেটার তীব্র আলোয় কাউকেই দেখতে পেলাম না। একবার ভাবলাম চিৎকার করে আগন্তুকের পরিচয় জানতে চাই, কিন্তু পরক্ষণেই ভয় হলো। উত্তরে যদি তার আসল পরিচয়টা পেয়ে যাই? না থাক, পরিচয় জেনে কাজ নেই। অপরিচয়ের অন্ধকারে ঢাকা পড়ে থাক এই ভূত বাংলোর রহস্য। বেশ বুঝতে পারলাম আমি এখন অসম্ভব ভয় পেয়ে গেছি, কিন্তু আমার তো ভয় পাওয়ার কথা নয়। এখানে আসার সময় এরকমই মনোভাব নিয়ে তো আসেনি। মনটা তখন আমার খুব শক্ত ছিল, তবে কেন এই দুর্বলতা? এই ভয় তাড়াতে না পারলে আমি শুধু হেরেই যাব না, হয়তো আমার মৃত্যুও ঘটতে পারে। আমি ভূত বিশ্বাস করি না। এখানে আসার সময় আমি বড় গলায় বলে এসেছিলাম ভূত বলে কিছু নেই। হ্যাঁ, এখনও বলছি এখানে কিছুই নেই। আমার এই দৃঢ় মনোভাব দেখানোর জন্য গলা পরিষ্কার করে বলে উঠলাম, কেউ কি এই ঘরে আছো? কোনো উত্তর নেই। একটু পরেই আবার সেই নেই। এতে আমার সাহস বেড়ে গেল, একটু দুঃসাহসী বলা যায়। তেমনি চিৎকার করে বললাম, ও আমি রসগোল্লা খাবো। এবারেও ভয় পাওয়ার মতো তেমন কিছু ঘটল না। অদৃশ্য লোক থেকে সে হাজির হলো না রসগোল্লার হাড়ি। আচ্ছা, নিশ্চিন্ত হওয়া গেল। আশ্বস্ত হয়ে আপন মনেই একটু হাসলাম। লণ্ঠনটা খাটের ধারে দেওয়ালের একটা হুঁকে ঝুলিয়ে রেখে শুয়ে শুয়ে বইটা হাতে নিয়ে খুললাম। পৃষ্ঠাগুলো বেশ লম্বা লম্বা, পাতাগুলো বিবর্ণ হয়ে গেছে। প্রথম পৃষ্ঠা থেকে পরপর বেশ কয়েকটা পৃষ্ঠা উধাও। প্রতিটি পৃষ্ঠার উপর লেখা আছে সেই পার্থের রহস্য রচনাবলী। বইটা এখানে এই পোড়ো বাড়িতে থাকার কথা নয়। রহস্য রচনাবলী?
ভুতুরে বাড়ির সবাই তো ওখানে, এটার উপস্থিতি বড়ই রহস্যময়। হয়তো এমনও হতে পারে কাঁথা কম্বলের সঙ্গে মিশে ভুলক্রমে বইটা এসে গেছে এখানে। ভালোই হলো, রাতটা আমার বই পড়েই কেটে যাবে। ভাগ্য আমার খুব ভালো বলতে হবে। রাতের রক্ত পলাশ রহস্য উপন্যাসটা পড়তে লাগলাম। এই সময় ঘরের মেঝেতে মৃদু পায়ের শব্দ হলো, সেই সঙ্গে দীর্ঘশ্বাস ফেলার শব্দও শুনতে পেলাম। কিন্তু তা সত্ত্বেও আমল দিলাম না, কারণ দূরের কোনো অচেনা শব্দ অন্য নির্জন বাড়িতে নিস্তব্ধ রাত্রে এভাবে নানান রকম ভীতিকর শব্দে যে রূপান্তরিত হয় এ কথা অনেকেরই জানা আছে। বই পড়তে পড়তে ঘুমে চোখ জড়িয়ে এলো। একটু পরেই ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দে আমার ঘুম ভেঙে গেল। চমকে উঠলাম। ভালো করে চোখ ফেলতেই দেখলাম ঘরের ছাদ থেকে সুরকি সমেত একটা বিরাট চাপড়া খসে পড়েছে মেঝের ওপরে। কোণের দেয়ালে রাখা লণ্ঠনটা মিটমিট করে জ্বলছে তখনও, কিন্তু লণ্ঠনটা তো খাটের ধারে রেখেছিলাম, ওখানে গেলই বা কি করে? ভয় বুকটা কেঁপে উঠল। তবে খেয়াল হতেই বুঝলাম লণ্ঠনটা ঠিক জায়গাতেই আছে, বরং আমার খাটটাই এদিকে সরিয়ে আনা হয়েছে। এ কথা মনে হবার পর আমার মানসিক অবস্থা যে কীরকম হলো তা ভাষায় বর্ণনা করা যাবে না। সুরকি সমেত টালির টুকরোটা পড়েছিল খাটটা ঘুমোতে যাবার আগে যেখানে ছিল ঠিক সেখানেই। তাই এখন ভাবছি খাটটা যদি আগের জায়গায় থাকতো তাহলে আমার কি হতো? এই কথাই মনে হতেই ভয়ে উত্তেজনায় চমকে উঠলাম। কোনো রকমের সাহস বুকে এনে নিজেকে সংযত করলাম। মনকে বোঝালাম ভেঙে পড়লে চলবে না, মুখে সাহস আনতে হবে। সাহস চাই সীমাহীন। হঠাৎই একসময় কেন জানি না আমার মনে হলো হয়তো সমস্ত ব্যাপারটাই সাজানো হতে পারে, আর এ পরিকল্পনা স্বপনই করে থাকবে। সে তার 2-4 জন বন্ধুদের নিয়ে হয়তো তার সঙ্গে মজা করছে। আমার ঘুম ভাঙার আগে ঘরে ঢুকে খাটটা তুলে এখানে সরিয়ে দিয়ে গেছে, তারপর ছাদে উঠে শাবল বা গাইতি দিয়ে ছাদ খুঁড়ে এই কাণ্ডটা ঘটিয়েছে। টালির ওপর সুরকি পিটিয়ে ছাদ তৈরি হয়েছে। একে বহু পুরনো বাড়ি নয়, আবার অব্যবহৃত অবহেলিত। সামান্য আঘাতে এভাবে চাপড়া খসে পড়া বিচিত্র কিছুই নয়। এ আমার অনেক কষ্টের একটা কল্পনা, কোনো রকমে খাড়া করে নেওয়া। কিন্তু মনের কাছে এরকম একটা যুক্তিকার্য ব্যাখ্যা না দিলেও যে শান্তি পাচ্ছি না। ঘড়িতে তখন 3টে বাজে, হয়তো এখনও অনেক ভৌতিক কাণ্ড বাকি। না জানি কপালে আর কত দুর্ভোগ আছে। চোখে ঘুম নেই, অথচ মনে তখন অনেক চিন্তা ভিড় করছে। সেই সব চিন্তা থেকেই আমার মনে প্রশ্ন জাগলো, ভূত যদি থেকেই থাকে তবে আমাকে মারবেই বা কেন সে? আমি তো এ বাড়ির কেউ নই, আমি তো তার কোনো ক্ষতি করিনি। তাহলে এখনো বলছি ভূত আমি বিশ্বাস করি না, তবু অন্যদের বিশ্বাসের মতো ধরে নিলাম যে ভূত আছে। কিন্তু আমার সঙ্গে এমন কোনো শত্রুতা নেই যে এভাবে আমাকে ভয় দেখাবে বা ভয় পাইয়ে মেরে ফেলবে। মনকে বোঝাতে আর সান্ত্বনা দিতেই প্রশ্নটা করলাম। উত্তরের প্রত্যাশা করিনি, কিন্তু মন আমার চুপ করে বসে থাকার নয়। সঙ্গে সঙ্গে উত্তরে সে বলল, এ বাড়িটা একমাত্র ভূতেদের, সেখানে জীবন্ত মানুষের কোনো স্থান নেই। নির্জন রাতে তাদের নিভৃতে আবাসে হানা দিলে তারাই বা ছিঁড়ে কথা বলবে কেন? উত্তরটা আমার ঠিক মনোভূত হলো না, তাই বেশ অস্বস্তি বোধ করলাম। নিজের মনকে বোঝাবার চেষ্টা করলাম এইভাবে শুয়ে থেকে ভয় আদমরা হওয়া থেকে বাড়িটার চারদিকে একবার ঘুরে দেখলে কেমন হয়। কিন্তু সে আসলে আমার হলো কই? নিজের মনে শপথ নিলাম ভবিষ্যতে ভূত দেখার জন্য অস্থানে কুস্থানে আর যাব না। তবে আমি জানি যে আমার এই শপথ নেওয়াটা অর্থহীন। বাহাদুরি নেবার দুর্বলতা আমি কখনো ত্যাগ করতে পারবো না। এই সব কথা ভাবতে ভাবতে একটু পরে আবার শুয়ে পড়লাম। সেই সব ভাবনা ভুলে কখন যে আবার ঘুমিয়ে পড়লাম জানি না, কিন্তু কার যেন ধাক্কা ধাক্কিতে ঘুমটা আমার ভেঙে গেল। ধর পড়িয়ে উঠে বসলাম। চোখে তখনও ঘুমের রেজ বুঝি যা একটু থেকে গেছিল। ভালো করে চেপে রোগড়ে সামনের দিকে স্পষ্ট করে তাকালাম। সামনে এক অষ্টাদশী তন্নি সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল। তার সেই অনন্য রূপ ও সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে উঠলাম। হঠাৎ সুন্দরী মেয়েদের সংস্পর্শে এলে সব পুরুষরা যতই সাহসী এবং মেয়েদের সম্পর্কে যথেষ্টই সচেতন হোক না কেন, দুর্বল হয়ে পড়তে বাধ্য সে। আমিও তাদের ব্যতিক্রম নই, তাই কেমন পোকার মতো প্রশ্ন করে বসলাম, কে কে আপনি? কি চান আপনি? মেয়েটি আমার প্রশ্ন এড়িয়ে কতটা পুতুলের মতো করে বলল, আপনি এখনই এ বাড়ি
ছেড়ে চলে যান। কেন, ভোর হয়ে গেছে নাকি? এই বলে খোলা জানলা পথে বাইরের দিকে তাকালাম। দেখলাম নিঝুম কালো অন্ধকার ঠিক ঠিক করছে। ঘড়িটা চোখের সামনে তুলে ধরলাম 3:45। রাত প্রায় গভীর, কিন্তু এত রাত্রে এই রকম নির্জন পরিবেশে একটি অল্প বয়সী মেয়েকে দেখলে যতটা অবাক লাগে, তার থেকেও বিস্ময় হয়ে বললাম, কে কে আপনি? কোথায় থাকেন? আর কেনই বা এসেছেন এখানে? শুনে মেয়েটি হাসলো, আর হাসিটা শুনে কেমন যেন কুৎসিত বলে মনে হলো। তার মুখটা আমি ভালো করে দেখিনি, ঘোমটার আড়ালে ঢাকা ছিল। হঠাৎ দমকা হাওয়া খোলা দরজা জানলা পথ দিয়ে ঘরে ঢুকতেই তার মুখ থেকে ঘোমটাটা খসে পড়ল, আর সঙ্গে সঙ্গে তার ভয়ঙ্কর বিভৎস মুখটা সামনে উদ্ভাসিত হয়ে উঠল। মুখটা আগুনে পুড়ে কালো হয়ে গেছে। তার পরনের শাড়ি ব্লাউজ দাউ দাউ করে জ্বলছে। আগুনের জ্বালায় ছটফট করছে মেয়েটি। ওর চোখে অসহায় দৃষ্টি, ওর চোখের জল আগুনের তাপে মুহূর্তে শুকিয়ে যাচ্ছে। তাই চোখে তার জল দেখা না গেলেও পোড়া মুখের ভাষা বড় করুণ, বড় মর্মান্তিক, বড় আশ্চর্য লাগলো। ভাবলাম মেয়েটি বোধহয় এই বাড়িরই বাসিন্দা হবে, হয়তো সে এই বাড়ির গৃহবধূ। আজকাল প্রায়ই যা দেখা যাচ্ছে, ঘরে ঘরে গৃহবধূ হত্যা, এই মেয়েটির ক্ষেত্রে সেরকমই কিছু একটা ঘটেছিল। আমি তাড়াতাড়ি একটা কম্বল টেনে দিয়ে মেয়েটির অগ্নিদগ্ধ গায়ের ওপর চাপা দিতে গেলাম। মেয়েটি দুপা পিছিয়ে গেল, কম্বলটা মেঝের ওপর পড়ে গেল। মেয়েটি হা হা করে হেসে উঠল। হঠাৎ জ্বলে ওঠার মতো আগুনটাও হঠাৎ দপ করে নিভে গেল। তারপরই মেয়েটির মধ্যে কি ভয়ঙ্কর পরিবর্তন লক্ষ্য করলাম। আরও ভয়ঙ্কর কুৎসিত দেখতে হয়ে গেছে সে। সারা মুখটা কালো হয়ে গেছে। কোনো মানুষের মুখ যে এত কালো হতে পারে বড় একটা দেখা যায় না। মনে হয় কেউ যেন আলকাতরা মাখিয়ে দিয়েছে তার মুখে। আরও আশ্চর্য ব্যাপার হলো, তার মুখে মাংস বলতে কিছু নেই। কঙ্কালসার মুখ, রাতের অন্ধকারে তাকে ভূতের মতোই মনে হবে। বুকটা আমার ছ্যাক করে উঠল। তবে কি সত্যি সত্যি আমার ভূত দেখা হয়ে গেল? না, আমি তো ভূত দেখিনি। ও মেয়েটি জীবন্ত, হয়তো কোনো ভারী অসুখের জন্য রোগা কঙ্কালসার হয়ে গেছে তার দেহটা। এই সময় মেয়েটি নিজেই তার পরিচয় দিল। আমার নাম সুমনা। কবে যে এই বাড়িতে গৃহবধূ হয়ে এসেছিলাম তা আর খেয়াল নেই। সে এক বিরাট কাহিনী। আমার জীবন রহস্যের কথা খুলে বলতে গেলে হয়তো রাত কাবার হয়ে যাবে, কিন্তু ভোর হওয়া পর্যন্ত ওরা অপেক্ষা করবে না। তার আগেই ওরা আপনাকে গলা টিপে মেরে ফেলবে। তাই তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে এই অভিশপ্ত বাড়ির বাইরে নিয়ে যাব। আপনি আমার সঙ্গে চলুন। বিস্ময়ের ভাবটা আমার মধ্যে থেকে তখনও কাটেনি। তেমনি অবাক হয়ে বললাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি এই গভীর রাত্রে এখানে এলেনই বা কি করে? আপনি? মেয়েটি বাধা দিয়ে বলল, আমার সব প্রশ্নের উত্তর দেবার সময় এখন নেই। প্রশ্ন না করে যা বলছি তাই করুন। চটপট উঠে পড়ুন। এত রাতে কোথায় বা যাবো? ভয় ভয় জিজ্ঞাসা করলাম। বাড়ি ফিরে যান। ভোর 4টের ফার্স্ট ট্রেনটা পেয়ে যাবেন। কিন্তু যাবই বা কেন? আর ঘন্টা তিনেক পরই তো সকাল হয়ে যাবে। মেয়েটি একটু সময় চুপ করে থেকে বলল, এখানে থাকলে আপনার জীবন মহা বিপদ ঘটিয়ে আনবে। আমি এতটুকু বানিয়ে বলছি না, আমার কথা বিশ্বাস করুন, এসবই সত্যি। বুঝে দেখুন আমি তখন কি ভয়ঙ্কর সংকটেই না পড়েছিলাম। এই পুরো বাড়িতে থাকলে মহাবিপদ, আবার এই বাড়ি ছেড়ে গেলেও এত রাত্রে রাস্তায় যে কোনো বিপদ ঘনিয়ে আসতে পারে। দক্ষিণের জায়গা এটা, চুরি ডাকাতি লেগেই আছে। চারদিকে দুষ্কৃতীরা ওত পেতে বসে আছে। মেয়েটি আর কত দূর যেতে পারে আমার সঙ্গে? বড় জোর 3 মাইল। তারপর চোর ডাকাতরা আমাকে একা দেখে ঝাঁপিয়ে পড়বে আমার ওপরে। এইসব চিন্তা করে আমার তখন মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম হলো। সমস্ত ব্যাপারটা এমনই অস্বাভাবিক আর যুক্তিবিহীন, একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই বলেই কিছু বোঝবার উপায় নেই। আমি হাঁ করে চেয়ে রইলাম। মেয়েটি এবার হাসলো। কালো কুচকুচে মুখে তার সাদা ধপধপে দাঁতগুলো একটা ভয়ঙ্কর বিভৎস দৃশ্য যেন সৃষ্টি করেছিল। ক্ষণক্ষণে গলায় বলল, আর কথা নয়, এবার চলুন। ওর হাসি আর কণ্ঠস্বরে কি জাদু ছিল কে জানে। আমি মন্ত্রমুগ্ধের মতো হয়ে গিয়ে উঠে দাঁড়ালাম। তারপর ওকে অনুসরণ করতে গিয়ে
সামনে দাঁড়িয়ে আমার সুটকেস এবং কিছু টুকিটাকি জিনিসের প্রতি মেয়েটির দৃষ্টি আকর্ষণ করে বললাম, এগুলোর কি হবে? এখন থাক না, কাল সকালে দিনের আলোয় না হয় নিয়ে যাবার ব্যবস্থা করবেন। এখন তো আসুন। অগত্যা মেয়েটিকে অনুসরণ করে ওর পিছু পিছু এগিয়ে চললাম। অতঃপর বিরাট লম্বা বারান্দা পেরিয়ে এলাম সিঁড়ির মুখে। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে সদরের দিকে হাঁটতে শুরু করে দিলাম। হান্টিং টর্চের আলোয় সামনের অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে। সুমনা আগে আগে এগিয়ে যাচ্ছে। পেছন থেকে তাকে আমি দেখতে পাচ্ছি। দীর্ঘাঙ্গী, দোভারা চেহারা, স্বাস্থ্য বেশ ভালো। পরনে শিফন সিল্কের শাড়ি। পরনে যার সিল্কের শাড়ি, আশ্চর্যই ভাবি একটু আগে যার সর্বাঙ্গে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পেলাম, এখন সে আগুন নিভে গেলেও সিল্কের শাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যাওয়া উচিত ছিল। কিন্তু কি আশ্চর্য, তাতে আগুনের ছোঁয়া যেন এতটুকু লাগেনি। আমার মনে আবার সেই সন্দেহ দেখা দিল। সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ালাম। মেয়েটির নাম ধরে ডাকলাম, সুমনা। সুমনা আমার ডাকে সাড়া দিতে দাঁড়িয়ে পড়ল। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। আবার কি হলো? দাঁড়ালেন কেন? সুমনা জিজ্ঞেস করলো, আমি যাব না, ওই বাড়িতে আমি ফিরে যেতে চাই। সে কি, এখানে থাকবেন কেন? তোমার সঙ্গে গল্প করে বাকি রাতটুকু আমি কাটিয়ে দিতে চাই। মেয়েটি মুহূর্তের জন্য আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আর কোনো কথা না বলে হঠাৎ ছুটতে শুরু করে দিল। বাড়িতে ফিরে এসে তরতরিয়ে সিঁড়ি বেয়ে ওপরতলায় উঠে বারান্দার শেষ প্রান্তের ডান দিকের একটা ঘরে গিয়ে ঢুকে পড়ল। আমিও তাকে অনুসরণ করে গিয়ে ঢুকলাম সেই ঘরে। কিন্তু কোথায় সে? ঘরে কেউ নেই, একেবারে ফাঁকা ঘর। ঘরের সব দরজা জানলাগুলো অবারিত খোলা পড়ে রয়েছে। ওই বড় জানলাটা টপকে পাড়ালো নাকি মেয়েটা? জানলাটা ধারে গিয়ে টর্চে জেলে নিশ্চিদ্র অন্ধকারটা ফালাফালা করতে লাগলাম, কিন্তু মেয়েটির কোনো চিহ্নই নেই। কিন্তু আর একটা কথা আমাকে ভাবিয়ে তুলল। দোতলার জানলা থেকে মেয়েটি যদি লাফিয়ে থাকে, তাহলে সে তো অক্ষত অবস্থায় থাকার কথা নয়। সেই চোট আঘাত সামলে উঠে দাঁড়াতে তার কম করেও 10-15 মিনিট লাগার কথা তো বটেই। কিন্তু তার আগেই জানলার নিচটা ফাঁকা করে দিয়ে গেল সে কোথায়? এটা কি তার জাদুর খেলা, নাকি বিকল্প? কথাটা ভাবতে গিয়ে শিউরে উঠলাম। তবে কি আমি হেরে যেতে বসেছি? ভূতে আমার বিশ্বাস নেই, সেই বিশ্বাসটাই কি আমাকে এবার করতে হবে এরপর? সত্যি সত্যি কি মেয়েটি তার অলৌকিক খেলা দেখিয়ে চলে গেল? এই সময় হঠাৎ বারান্দার একেবারে বিপরীত প্রান্তের বাঁ দিকের ঘরে প্রচণ্ড শব্দ হলো পরপর বার কয়েক। মনে হলো কেউ যেন কোনো বস্তু দিয়ে মেঝের ওপর পিটছে। কেউ যেন ঘরে দরজা জানলার কপাটগুলো আঁচড়ে ফেলছে। পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। তারপর হঠাৎ অজানাকে জানার তাগিদে ছুটলাম সেই ঘরটার উদ্দেশ্যে। এই ঘরেই আমি শুয়েছিলাম। ঘরের বাইরে দাঁড়ালাম একটু সময়ের জন্য ভেতরের পরিস্থিতি অনুধাবন করবার জন্য। দরজা জানলার কপাট বলতে কিছু নেই। হঠাৎ দেখলাম রাত্রে যে কাঁসার গ্লাসে জল খেয়ে গেছিলাম, সেটা সশব্দে এসে পড়ল আমার পায়ের কাছে। আর তারপরেই লোহার খাটটা দরজার বাইরে আছড়ে পড়ল দমড়ানো অবস্থায়। আমি তখন ভীষণ ভয় পেয়ে গেলাম। পা দুটো সোজা স্থির বেঁকে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলাম। একসময় নির্জন রাতের অবসান হলো। পূবাকাশে দিনের প্রথম সূর্যের লাল আভা প্রকাশ পেতে দেখা গেল। আর এই ভুতুরে ভূত বাংলোয় একা থাকা নয়, প্রাণটা কোনো রকমে হাতে করে অনেক ঘোড়াপথ দিয়ে হেঁটে অবশেষে বন্ধু স্বপনদের বর্তমান ঠিকানায় গিয়ে পৌঁছালাম। গত রাতের সব ঘটনা খুলে বললাম। সব শুনে ওর বাড়ির সবাই আঁতকে উঠল। সেই সঙ্গে ওদের কাছ থেকে অনেক উপদেশ পেলাম, সহানুভূতি ও বাহবাটি পেলাম ওদের কাছ থেকে। আর আমার গোয়াতুমির জন্য স্বপন আমাকে বকাবকি করতেও ছাড়ল না। পরিস্থিতি একটু স্থিতি হয়ে যাবার অনেক পরে স্বপনের ঠাকুরদা বিমলভূষণ আমাকে তার ঘরে একা ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, গতকাল রাত্রে ওই অভিশপ্ত বাড়িতে যে মেয়েটিকে দেখেছিলে, তার বয়স কত ছিল? কিরকম দেখতে ছিল? খুঁটিয়ে খুঁটিয়ে সব জিজ্ঞেস করলেন। তার সব প্রশ্নের উত্তর যথাযথ দিলেও মেয়েটির মুখের বিবরণ আমি দিতে পারলাম না। বললাম, ঠাকুরদা, আমি আপনার এই একটি প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। ঠাকুরদা জিজ্ঞেস করলেন, কেন পারবে না বৎস? কারণ তার মুখটা আলকাতরার মতো কালো ছিল। প্রথমে তার সারা দেহে মুঠো মুঠো আগুন জ্বলতে দেখেছিলাম। কি নাম বলেছিল মেয়েটি তার? ঠাকুরদা জানতে চাইলেন। সুমনা। সুমনা? ঠাকুরদা চমকে উঠলেন। আমি ঠিক এই রকমই একটা সন্দেহ করেছিলাম। কিরকম?
আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, সুমনা ছিলেন এই বাড়িরই গৃহবধূ আমার 2 পুরুষ আগে। ঠাকুরদা ধীরে ধীরে 3 পুরুষ আগেই ঘটনার বিবরণ দিতে থাকেন সংক্ষেপে। অর্থাৎ তিনি ছিলেন আমার ঠাকুমা। আমার ঠাকুরদার মৃত্যুর সময় তার যৌবনও তখনও কিছুটা অবশিষ্ট ছিল। তার উপর আমার ছোট দাদুর কুনজর ছিল, আর ঠাকুমাও তাকে নীরবে প্রশ্রয় দিতেন। একই ছাদের নিচে ঘিয়ার আগুন থাকলে যা হয়, ওদের ক্ষেত্রেও তাই হলো। মামার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হলেন ঠাকুমা। আমার বাবা ও জ্যাঠামশাইরা তাদের সেই সম্পর্কে কথা জানতে পেরে কাকাকে ওই বাড়ির পেছন দিকের বাগানে জ্যান্ত কবর দিয়েছিলেন। আর সুমনা ঠাকুমাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। আগুনে পুড়ে তার মুখটা একেবারে কালো হয়ে গিয়েছিল, তাই তুমি তার কালো মুখ দেখেছিলে। অর্ধদগ্ধ অবস্থায় প্রায় জীবন্ত ঠাকুমাকে কাকার মৃতদেহের পাশে পুঁতে ফেলা হয়। প্রতি রাত্রে ওদের দুজনের প্রেতাত্মা ওদের অতৃপ্ত কামনা পূরণ করতে ওই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আর তাই তো সেই ভয়ঙ্কর ঘটনার পর থেকে প্রতিবেশীরা ওই বাড়িটার নাম রেখেছিল ভূত বাংলো। তারপর থেকে এখনো ওই বাড়িতে আমরা বাস করতে পারিনি। এই বাড়িটা তৈরি করে এইখানে চলে আসি, আর সেই বাড়িটা পরিত্যক্ত হয়ে আছে তারপর থেকে। এই পর্যন্ত বলে স্বপনে ঠাকুরদা থামলেন। দুপুরে একটা লম্বা ঘুম দিয়ে ওঠার পর শরীর ও মন দুটোই বেশ চাঙ্গা হয়ে উঠল। আমার মনে তখন নানা ধরনের সন্দেহ জাগতে লাগলো। এটাই তো স্বাভাবিক, ভূত অভিসারিণীর পক্ষে অভিজ্ঞতাটা একটু গুরুপাক হয়ে যায় বই কি। যাই হোক, বিকেলে স্বপনরা যখন আবার জিনিসটা উদ্ধার করতে চলল সেই পোড়ো বাড়িতে, আমিও তাদের সঙ্গী হয়ে চললাম সেই বাড়িতে। আমার মনে তখন একটা সন্দেহ দেখা দেয়, এটা কারোর চালাকি বা কারসাজি নয় তো। একটি মেয়েকে সুমনার বেশি সাজিয়ে গুছিয়ে এরকম একটা অভিনয় করিয়ে নেওয়াটা মোটেই নয় কঠিন। প্রথমেই দেখলাম কাঁচের গ্লাসটা পড়ে রয়েছে ঘরটার সামনে, গতকাল রাত্রে যেখানে আমি শুয়েছিলাম। তারপর ভাঙা তোবড়ানো লোহার খাট, ভাঙা লণ্ঠনটাও পড়ে থাকতে দেখলাম সেখানে। সবশেষে মেয়েটি যে ঘরে ঢুকেছিল সেই ঘরটার মেঝের এক পুরো ধুলোতে কেবল মাত্র একজনের পায়ের ছাপ ছিল, আর সেই পায়ের ছাপটা ছিল আমারই। জানি না সুমনার সেই প্রেমিক প্রথম দেওরটিকে অনেকটা আমার মতো দেখতে কিনা, তবে একটা সত্য কথা জানি, দয়া পরবশ হয়ে মেয়েটি সেদিন প্রথম থেকে আমার দিকে তার সাহায্যের হাতটা বাড়িয়ে না দিলে এবং ঠিক সময় ওই অভিশপ্ত বাড়ি থেকে বার করে না দিয়ে আসতো, তাহলে আজ আর আমার ভূতের গল্প লিখতে হতো না। সেই পত্রিকার সম্পাদক রামচন্দ্রকে গল্পটা পড়ে শোনালাম। উনি একটু সময় কি যেন ভাবলেন, তারপর শান্ত গলায় বললেন, যে ঘরটায় মেয়েটি ঢুকেছিল বলে মনে হয়েছিল আপনার, তার আশেপাশের ঘরগুলো দেখেছিলেন? না, দেখিনি তো। শুনছিলেন গ্রাম বাংলার একটি ভূতের গল্প, ভূত বাংলো। গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে ছিলাম আমি লোকনাথ। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।